মধ্যরাতে এবার কেয়ারে খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেরেন ফিরোজায়। নিয়মিত হেলথ চেকআপের অংশ বলছে বিএনপি। মাইলস্টোন ট্র্যাজেডিতে বোনের পর মারা গেল ভাই, নিহতের সংখ্যা বেড়ে 32। ব্রায়ান ইনস্টিটিউটে বিদেশি বিশেষজ্ঞরা। এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। বিমান দুর্ঘটনার 2 দিন পরও মাইলস্টোনে মানুষের ভিড়, হতাহতের তালিকা তৈরিতে কর্তৃপক্ষ কমিটি। মোমবাতি মিছিল শিক্ষার্থীদের। পরাজিতরা মাথাচাড়া দিচ্ছে, বিএনপির সতর্ক বার্তা। ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা, বিচার সংস্কারের আগে কিছু চায় না এনসিপি। সাংবিধানিকভাবে গঠন হবে নির্বাচন কমিশন, একমত রাজনৈতিক দলগুলো। সরকার ও বিরোধী দলের সমন্বয় হবে সার্চ কমিটি। ফিরোজপুরের নেছারাবাদে ধসে পড়েছে সেতু, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। নির্মাণ শেষের আগেই ভেঙে ফেলছে কর্তৃপক্ষ। এবং টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রাতেই ফেরেন গুলশানের বাসা ফিরোজায়। গতরাত 1:50 হাসপাতালে যান তিনি। সেখানে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়। চেকআপ শেষে রাত 2:30টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হয় লন্ডনে। 4 মাসের চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর সবশেষ গত 18 জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন। তখন থেকে তিনি এভার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সেবা দিচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ দল। বুধবার সকালে আহতদের অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। রাতে এসে পৌঁছেছে ভারতীয় চিকিৎসক দলও। বৃহস্পতিবার তারা চিকিৎসায় অংশ নেবেন। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। এসব রোগীর চিকিৎসায় পরামর্শ দিতে বুধবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। শুরুতেই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জেকের নেতৃত্বে থাকা দলটি। বৈঠকে কাজের সমন্বয় ও বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের আলোচনা হয়েছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। চিকিৎসাধীন 44 রোগীকে নতুন 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরো 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। দগ্ধদের অবস্থা বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছে জানিয়ে তিনি বলেন, প্রতি 12 ঘন্টা পর পর চিকিৎসকদের বোর্ডের সঙ্গে আলোচনা হবে। আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। এদিকে রোগীদের রক্ত দিতে ঢাকার বাইরে থেকেও ছুটে আসছে অনেকে। হাসপাতালের বুথে নাম লেখাতে দেখা যায় তাদের। তারা বলছে যে এখন ব্লাড আপাতত লাগবে, যখন লাগবে তারা ফোন দিবে আর কি, কন্ট্যাক্ট নাম্বার রাখছে। বরিশাল থেকে আসছি আমরা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুক, ইউটিউব থেকে জানছি এবং টিভি থেকে জানতে পারছি যে ব্লাডের খুব সংকট, নেগেটিভ, এই জন্য আমার এ নেগেটিভ এটা দিতে আসছে। নেগেটিভ গ্রুপের রক্ত বেশি প্রয়োজন জানিয়ে স্বেচ্ছাসেবকরা বলেন, প্রথম দিন রক্তের তেমন একটা প্রয়োজন না হলেও এখন চাহিদা বাড়ছে। নেগেটিভ রক্তের চাহিদাটা এখানে সবচেয়ে বেশি এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ, তারপর ও নেগেটিভ, এই রক্তের সংগ্রহ আমাদের এখানে সবচেয়ে বেশি। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর এবার না ফেরার দেশে পাড়ি জমালো ছোট ভাই নাফি। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে 24 ঘন্টা ব্যবধানে জীবন যুদ্ধে হেরে যায় তারা। 2 সন্তানকেই হারিয়ে শোকে স্তব্ধ পরিবার।
নাফির মৃত্যুতে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২-এ। এম এ আজিমের রিপোর্ট। পরপারে বোন নাজিয়ার কাছে এ যাত্রা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নাফির। ঘটনার দিন নাফি স্কুল থেকে বেরিয়ে আবারও বোন নাজিয়াকে আনতে বিদ্যালয়ে ঢোকে। ঠিক তখনই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। শেষবারের মতো দেখতে এসে সে ঘটনারই বর্ণনা দেয় নাফির এক সহপাঠী। আমি আর ও খেলতেছিলাম, তখন আন্টি বলছে যে তোমরা দুজন যাও আর নাজিয়াকে একটু নিয়ে আসো, আমি যাইতে পারবো না। তখন আমি আর নাফিকে বলছি যে চল যাই, তাড়াতাড়ি চল, বেশি টাইম নাই তো। তারপর নাফি দৌড় দিছে। ও আগে যায়, যখন ওখানে দাঁড়ায় পড়ছে তখন একটা বিকট শব্দ দেখি, একটা ফাইটার জেট ওইখানে যা পড়লো। তারপর আমি ওইখানে গেলাম, ওইখানে কত মাংস ছিটা আছে, রক্ত। আমি বললাম যে নাফি মনে হয় শেষ। শরীরের ৯৫% পুড়ে যাওয়ায় মঙ্গলবার নাজিয়া হেরে যায় জীবন যুদ্ধে। আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মধ্যরাতে পরপারে পাড়ি জমায় নাফিও। ব্যথার যন্ত্রণায় একটু পরপর করতেছে, বলি মামা, তাহিদ মামা আইছে, কোনো কথা কয় না, খালি ব্যথার যন্ত্রণায় গলাটা ছটফট করে, সহ্য করার মতো না। ভাইটারে আমি বড় করছি, ভাই ক্লাস 1 থেকে আমার বাইরে, আমি আমার সাথে আমার বাইরে আমি বুধবার দুপুরে উত্তরার কামারপাড়া রাজবাড়ী ঈদগাহ মাঠে জানাজা শেষে বোনের কবরের পাশে দাফন করা হয় নাফিকে। মেয়ের পর ছেলেকে হারিয়ে নির্বাক নাফি নাজিয়ার বাবা আশরাফুল ইসলাম। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হওয়ার পর আতঙ্কিত এলাকাবাসী। ল্যান্ডিং পয়েন্টের কাছ থেকে বিদ্যালয়টি সরিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে বিমান পরিচালনার প্রশিক্ষণ জনবহুল এলাকায় না করার দাবি তাদের। বস্তিপূর্ণ এলাকায়, এরকম ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিমানের ট্রেনিং এরিয়াটা রাখাই ঠিক না, এবং যে কারণে আজকে এই ছোট ছোট কোমলমতি শিশুদের জীবন বিসর্জন দিতে হয়েছে। মাইলস্টোনের কয়েকটা ক্যাম্পাস আছে 8 তলা 10 তলা, এগুলো বেসিক্যালি ফ্লাইং জোনের নিচে, তো এগুলো তো রাজুক থেকে আসলে অ্যাপ্রুভ হওয়ার কথা না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দুর্ঘটনার 2 দিন পরও উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভিড় করেন অভিভাবক ও স্থানীয়রা। দূর দূরান্ত থেকে ধ্বংসাবশেষ দেখতে ছুটে আসেন মানুষ। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও নিখোঁজ শিক্ষার্থীদের সঠিক সংখ্যা নিরূপণে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। প্রতিবেদন দিতে হবে আগামী 3 দিনের মধ্যে, আর একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে রোববার পর্যন্ত। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। মাইলস্টোন কলেজের বাতাসে এখনো পোড়া গন্ধ। শিক্ষার্থীর কলকাকলির বদলে সেখানে এখন নির্মম নিস্তব্ধতা। কঙ্কালসার চেয়ারগুলো কেবলই শিশুদের স্মৃতি। বিমান বিধ্বস্তের পর থেকে বন্ধ স্কুল। তৃতীয় দিনে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কাউকে ভেতরে প্রবেশ করতেও দিচ্ছেন না নিরাপত্তা কর্মীরা। তারপরও উৎসুক জনতা ভিড় করছে স্কুলটির চারপাশে। বিমান কোথায় বিধ্বস্ত হয়েছে তা দেখার জন্যই দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। দেখলাম কোন জায়গায় কোন স্থানে কিভাবে ঘটনাটা ঘটছে, এটা একটু দেখতে আসছি। আসলে দেখে তো কিছু করারও নাই, বলবারও নাই। মানে এখানে কষ্ট ছাড়া আর কিছুই না। যারা হারাইছে তারাই বুঝে সেই আর্তনাদ, সেই কষ্ট, সেই কান্না। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে তার পেছনের দিকে মানুষের উপচে পড়া ভিড়।
ঝুঁকিপূর্ণ হলেও দেয়ালের উপর দিয়ে পোড়া ক্লাসরুম দেখার চেষ্টা করছেন তারা। দেখতে আসলাম, দেখলাম যে দেখি যে কিছু দেখা যায় কিনা, কিন্তু এসে দেখলাম যে না, কিছু দেখতে পেলাম না। আসলে কথা হলো যে বাচ্চাগুলো যে মরলো, মনে অনেক কষ্ট লাগলো, দুঃখ লাগলো। ক্যাম্পাসে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। এরকম 1976-এর একটা এয়ারক্রাফট দিয়ে যদি প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটকে দেয়া হয়, তাও আবার এরকম ওয়ার্ল্ডের একটা ঘনবসতি সিটিতে দেয়া হয়, তা আমি মনে করব এটা আমাদের অপারগতা। এদিকে হতাহতের সঠিক তথ্য নিরূপণে অধ্যক্ষকে প্রধান করে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। 3 কার্যদিবসে আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীর তালিকা দিতে নির্দেশনাও দেওয়া হয়েছে কমিটিকে। বিমান বিধ্বস্তের ঘটনায় আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কার্যক্রম। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় মোমবাতি প্রজ্বলন করে মিছিল করেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় উত্তরা মাইলস্টোন কলেজের মূল ফটকের সামনে থেকে মোমবাতি জ্বালিয়ে দিয়াবাড়ি মোড় পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে ছিল বিভিন্ন স্লোগান। এর আগে কলেজের সামনে থেকে ভিড় কমাতে দেখতে আসা দর্শনার্থীদের সরিয়ে দেয় তারা। 6 দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল 10টায় উত্তর দিয়াবাড়ি গোলচত্বরে শান্তি মিছিল করবে মাইলস্টোনের শিক্ষার্থীরা। বাপ-মারা তাদের সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আমাদের এই আক্ষেপ। আর আজকে যে এই ছোটখাটো কর্মসূচি শুধুমাত্র আমাদের এই ছোট ভাই বোন যারা মারা গেছে তাদেরকে উপলব্ধ করে। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। তবে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বিমান বিধ্বস্তে সরকার ঘোষিত সংখ্যার চেয়ে হতাহত বেশি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানান তথ্য। এই প্রসঙ্গে বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো তা হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছে জানায়। মাইলস্টোন কলেজের ক্ষেত্রে সেদিনের শিক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করতে পারে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, স্বচ্ছতা নিশ্চিত করতে 2 জন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট দিচ্ছে। এই প্রচেষ্টায় সামরিক বাহিনীও সহায়তা করছে। শফিকুল আলম দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেন, হতাহতের সংখ্যা কম করে দেখানোর কোনো কারণ সরকারের নেই। এদিকে সংবাদকর্মীদের কাছে এ নিয়ে এক বার্তা পাঠিয়েছেন আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। জানান, বিমান বিধ্বস্তে মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব অনেকে না বুঝে বিশ্বাস করছেন। তিনি বলেন, সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নানা ইস্যুতে জুলাই আগস্টের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না বলেও জানান তিনি। তবে নানা বিশৃঙ্খলা করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মনে করেন মির্জা ফখরুল। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে 4টি রাজনৈতিক দলের সাক্ষাতের বিষয়ে বলেন, জুলাই আগস্টের পরাজিত শক্তির অপচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হচ্ছে। এটার জন্যই উনি সম্ভবত
যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মন্ত্রণালয় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন। দেশে নানা বিশৃঙ্খলার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এসব বিশৃঙ্খলা নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র। নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। নির্বাচনকে বানচাল করা একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া, সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ভোট হবে এমন আশা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে অন্য কিছু সিদ্ধান্ত না করার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আর আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। বুধবার চাঁদপুরের পথসভায় তারা এসব কথা বলেন। পরে অংশ নেন কুমিল্লার পদযাত্রায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপু রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিরতির পর আবারও শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা। বুধবার সকালে এনসিপির পদযাত্রা পৌঁছায় চাঁদপুরে। সকালে সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতারা খোঁজখবর নেন শহীদ পরিবারের সদস্যদের। এ সময় সংস্কার, বিচার ও জুলাই হত্যাকাণ্ডের মামলার রায় কার্যকরের আগে অন্যদিকে নজর না দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান সার্জিস আলম। খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোষরা সরাসরি এই নির্দেশের সাথে ছিল, বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের, এই গণহত্যার, তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। পরে শহরের বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তারা ফিরতে চাইলে প্রতিহতের ঘোষণা দেন হাসনাত। দলমত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনাও করেন হাসনাত আব্দুল্লাহ। একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছে। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয়, বেতনটা হারাম হবে। পরে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতারা। সেখানেও হয় পথসভা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনি কাঠামোর পরিবর্তে সাংবিধানিকভাবে গঠন করা হবে নির্বাচন কমিশন। এজন্য সরকারি ও বিরোধী দলের সমন্বয় হবে সার্চ কমিটি। এমন ঐতিহাসিক ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে নেতাদের দাবি, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শুধু নির্বাচন কমিশন গঠন নয়, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও পুলিশে সংস্কার আনতে হবে। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকে আসে নির্বাচন কমিশন গঠন নিয়ে ঐকমত্যের সিদ্ধান্ত। স্মৃতি ধরে রাখতে এভাবেই ক্যামেরা বন্দী হন জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতারা। আইনি কাঠামোর পরিবর্তে নির্বাচন কমিশনের বিষয়টি সাংবিধানিক কাঠামোতে নিতে দলীয় অবস্থান থেকে ছাড় দেয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের স্পিকার যিনি বাছাই সিলেকশন কমিটির প্রধান হইবেন, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হইবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি বাছাই বা সিলেকশন কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। অনেক আলোচনা হয়েছিল এগুলো যে অল্টারনেটিভ যদি আমরা দেই তাহলে এই বডির ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু রিল্যাক্স হয়ে যাবে, যে ঠিক আছে আমরা একমত হলে না ওইখানে চলে যাবে। উই ডোন্ট লাইক টু অ্যালাউ দিস টাইপ অফ রিল্যাক্সেশন টু দ্যাট লেভেল অফ পিপল রেসপন্সিবল।
আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে। এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে। আমি এখানে আরেকটা প্রস্তাব করেছি 118 অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ 5-এর পরে একটা আরও সংযুক্তি থাকতে হবে একটা লাইন। সেই লাইনটা হচ্ছে এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে এবং আচরণবিধি প্রণয়ন হবে। কারণ আমরা আগের মতো এই প্রক্রিয়া যেতে চাই না যে কোনো বডিকে এত বেশি স্বাধীন করে দেওয়া হলো, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, কন্ডাক্ট রুলস থাকবে না, সেটা ঠিক হবে না। নির্বাচন সংশ্লিষ্ট সরকারের অন্যান্য বিভাগে সংস্কার জরুরি বলেও জানান তারা। আমরা ঐকমত্য কমিশনে আজকে প্রস্তাব রেখেছি যেন জনপ্রশাসন, স্থানীয় সরকার এবং পুলিশ এই বিষয়গুলো সংস্কারের বিষয়টি কীরকম হতে পারে সেই ব্যাপারে যেন এখানে এটাকে এজেন্ডাভুক্ত করা হয় এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তর সম্ভবপর হয়, সে আহ্বান আমরা জানিয়েছি। এদিন ইসি গঠন নিয়ে জাতীয় ঐক্য হলেও শেষ হয়নি দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঊর্ধ্বতনদের আদেশ অমান্য করলে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে সরকারি চাকরি আইন দ্বিতীয় সংশোধনীর অধ্যাদেশ জারি হয়েছে। বুধবার অধ্যাদেশটি গ্যাজেট আকারে জারি করা হয়। এর আগে গত 22 মে উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে তা অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে সম্মতি দেয়। এর প্রতিবাদে 24 মে থেকে সচিবালয়ে বিক্ষোভ শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীদের আপত্তি আমলে নিয়ে গত 3 জুলাই উপদেষ্টা পরিষদের 32তম বৈঠকে এই সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সরকারি চাকরি আইনে সংশোধিত অধ্যাদেশ পুরনো আইনের সঙ্গে 37 ক নামে একটি ধারা সংযোজন করা হয়। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার নতুন এই সূচি প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী কুমিল্লা বোর্ডের 10 জুলাই স্থগিত হওয়া পরীক্ষা হবে আগামী 12 আগস্ট, আর গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া 17 জুলাইয়ের পরীক্ষা হবে আগামী 14 আগস্ট। এছাড়া মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া 22 ও 24 জুলাইয়ের পরীক্ষা যথাক্রমে আগামী 17 আগস্ট ও 19 আগস্ট অনুষ্ঠিত হবে। নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার এবং শিডিউল অনুযায়ী কাজ না করায় ফিরোজপুরের নেছারাবাদে একটি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেতুটিকে ভেঙে ফেলতে হয়েছে। উপজেলার পূর্ব জলাবাড়ি ইউনিয়নের ভাদুরা খালের উপর সেতুটি ভেঙে ফেলছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে সংস্থাটি কাজ শুরুর আগেই মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই ধসে পড়ে ব্রিজটি। সহকর্মী জালিশ মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি খ্রিস্টানপাড়া থেকে মাদ্রা বাজার সড়কে নির্মাণাধীন সেতুর এই করুণ পরিণতি। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ ধসে পড়ে ব্রিজটি। পরে এলজিইডি সেতুটির ত্রুটিপূর্ণ ছাদ ভেঙে ফেলার কাজ শুরু করে। 2021 সালের ডিসেম্বরে প্রায় 5 কোটি 73 লাখ টাকায় দুটি গার্ডার ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স ইফতি ইটিসিএল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম নিজে কাজ না করে সাবকন্ট্রাক্টরের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছিলেন। গত বছরের শেষ দিকে গার্ডার ছাড়াই ঢালাই দেওয়া হয় ব্রিজের ছাদ। কিছুদিনের মধ্যেই সেই ঢালাইয়ে দেখা দেয় বড় ধরনের ত্রুটি। স্থানীয়দের আপত্তিতে এলজিইডি তদন্ত করে ভাঙার সিদ্ধান্ত নেয়। এখন তো এরা ভাঙতে আসছে, কিন্তু এর আগে ড্যাবি গেছে, স্ল্যাব এক সাইড দিয়ে ড্যাবি গেছে। এটা দাব যে আরো প্রায় 7-8 মাস আগে, এই কালকের পড়ে যাওয়ার পর থেকে সবাই জানছে যে ব্রিজ বানাইছে, বানাইয়ে লোক ওরার মতো কোনো লাইন নেই, আগেই ভাঙ্গে পড়ছে। তার দেখি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আর আপনার এই ব্রিজটা গতকালে কাজ করে কাজ অবস্থায় ভেঙে পড়ছে। পোলাপান কোনো স্কুলে যাওয়া আসা করতে না, আমাদের একটা বাজার আমরা সকাল বিকাল ডেলি আমার 2-3 বার আসা যাওয়া পরে, কিন্তু আমরা চলাচল করতে পারতেছি না। মূল ঠিকাদারকে পাওয়া না যাওয়ায় কাজ বাস্তবায়নে অসুবিধা হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী।
ওটা হচ্ছে আপনার ওরা গার্ডারটা করে নাই, ওটা তো ইনভার্টেড গার্ডার ব্রিজ, স্ল্যাবটা করে আর রেখে গেছে, গার্ডারটা আর করে নাই, না করে এরকম ফেলাই রেখে গেছে। আমরা ঠিকাদারকে অনেকবার চিঠি দিচ্ছি ওটা করার জন্য, তো ওটা লিখে পাঠানোর পরে এর অফিস থেকে টিম এসে ওটা আসলে ভাঙার জন্য তারা অনুমোদন দিতে, সেই হিসাবে আমরা ওই ঠিকাদারকে চিঠি দিচ্ছি, তারা এখন ভেঙে ফেলতেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এলজিডি কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এটাতে রডমট খুব কম দিয়েছে, সিমেন্ট টিমিট 8-10টা গ্রামে লোক বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কষ্ট করতে আছে। এটা তো কন্ট্রাক্টরের ভুলের কারণে ভেঙে পড়ছে, এটা তো ঠিক মতন কাজ করে না দিকে তো ভেঙে পড়ছে। আস্তে আস্তে দেখি ওই মাথাতে ভেঙে পড়ছে, সব বৈশিকের পরে ডব করে পড়ে গেল। আমরা আইসি দেখেছি হলো ভাঙাচোরা, তোয়ালেতে ভাঙা। পিরোজপুরে সরকারি টাকায় নির্মিত সেতুর এমন করুণ পরিণতি শুধু নির্মাণ ত্রুটি নয়, এটি স্পষ্ট করে বড় ধরনের দুর্নীতির চিত্র। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন ঠিকাদার মিরাজুল ইসলাম। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিয়ে, তারপর স্ত্রীর নামে বিভিন্ন এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ গ্রহণ, এরপর লাপাত্তা স্বামী, যোগাযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি ধামকি। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার বটতল এলাকার হতদারিদ্র আফিল উদ্দিনের মেয়ে সাথী খাতুনের সাথে, যা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে স্বামীর প্রাণনাশের হুমকিতে দিশেহারা সাথী ও তার পরিবার। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার বটতল এলাকার হতদারিদ্র আফিল উদ্দিনের মেয়ে সাথী খাতুন বছর 10 আগে তাকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেন কুমারখালী এলাকার মিরাজুল ইসলাম। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে স্ত্রী সাথীর নামে বিভিন্ন এনজিও থেকে স্বামী মিরাজুল তুলতে থাকেন লক্ষ লক্ষ টাকার ঋণ। এভাবেই বিভিন্ন সময় কয়েকটি এনজিও থেকে স্ত্রী সাথী খাতুনকে দিয়ে প্রায় 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায় মিরাজুল। ঋণের বোঝা মাথায় নিয়ে অসহায় সাথী খাতুন স্বামী মিরাজুলের সাথে যোগাযোগ করলে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি ধামকি। স্বামীর এমন প্রতারণায় ঋণের বোঝা মাথায় নিয়ে এখন দিশেহারা সাথী খাতুন। আমাকে ভয় দিত যে লোন না তুললে তোকে মেরে ফেলবো, এই করবো সে করবো, মানে সব মিলাই আমি ভয়েই করতাম এগুলা। আনুমানিক 18-20 লক্ষ টাকা মতো লোন আছে। এই লোনের টাকাটা ও নিজেই ব্যবহার করছে, পরিচিত লোকেদের কাছে বলে ওকে গুলি করে মেরে দেবো। এ নিয়ে বিপাকে পড়েছে হতদারিদ্র সাথী খাতুনের পরিবারও। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে মেয়ের জামাই মিরাজুলের প্রাণনাশের হুমকিতে দিশেহারা তারা। 6 মাসের ছুটি 1 বছর 1.5 বছর থাকি অনেক দায়িক দিনা হয়। যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আবার ওই ব্যাংক লোন টোন করি মেয়েকে ওই লোনের ইয়েতে ফেলাই দিয়ে বিদেশ যায়। সবকিছু আমরা বেশি কিনে দিয়েছি, আমরা তো আর এই দিনাগুলো তো শোধ দিতে পারবো না। এ বিষয়ে এনজিও কর্তৃপক্ষ বলছে স্বামী মিরাজুলের জিম্মায় স্ত্রী সাথী খাতুনের নামে ঋণ দিয়েছেন তারা, এর দায় সাথী খাতুনকেই নিতে হবে। ঋণটা মূলত সাথীর নামে, ওনার নিজের নামে ছিল। প্রতিষ্ঠানের কাছে যে মূল সদস্য তার নামেই আইন আশ্রয় নেওয়া যাবে। এমন ঘটনায় আইনজীবীরা বলছেন সাথী খাতুনের সাথে তার স্বামী মিরাজুল যা করেছে তা প্রতারণার শামিল। আদালতের দ্বারস্থ হলে পেতে পারে ন্যায় বিচার। ওনার স্বামী ওনার সাথে একটা প্রতারণা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে চাচ্ছে, আইনের কাছে আসলে অবশ্যই সে যথাযথভাবে আইনের ন্যায় বিচার সে পাবে। আর পুলিশ বলছে এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন তারা, তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। অভিযোগ প্রাপ্ত হওয়ার পরে আমরা এসআই কার্তিকের কাছে তদন্ত ভার অর্পণ করেছি, সে তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত মিরাজুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশের তথ্য মতে স্ত্রী সাথী খাতুন ছাড়াও বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও মিরাজুল। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।